আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের হামলার প্রভাবের খবর সরাসরি এখন আপনাদের সামনে। ইরানের হামলার প্রভাব কি হয়েছে সেই রিপোর্ট এখন আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। আমেরিকার এত বেশি ক্ষতি হয়েছে যে আমেরিকা যা বলছে তা আসল ক্ষতির তুলনায় কিছুই না। ইরানের এয়ার স্ট্রাইকে অন্তত 228টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং আমেরিকা আরও কিছু রিপোর্টে দাবি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি কোনো দেশ আমেরিকাকে এত বড় ক্ষতি করে থাকে তাহলে সেটা ইরান। এদিকে আরেকটি ফরাসি ট্যাঙ্কারের উপরও হামলা হয়েছে। হামলা কে করেছে সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই, তবে হামলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল খুব দাপটের সাথে বলেছিলেন যে তারা অপারেশন ফ্রিডম শুরু করছে। এ অভিযানে তারা অন্য দেশের জাহাজগুলোকে উদ্ধার করবে না, শুধু পথ নির্দেশ দেবে, এমনকি অ্যাসকর্টও করবে না, শুধু বলে দেবে কোন পথ দিয়ে বের হতে হবে। কিন্তু এই অপারেশনের ঘোষণা দেওয়ার পরই ইরান আশেপাশে থাকা প্রায় সব জাহাজের উপরই হামলা শুরু করে দেয়। এমনকি আমেরিকার যুদ্ধজাহাজেও হামলা চালানো হয়। ফলে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। ইউএইর উপর ইরান হামলা চালিয়েছে। অর্থাৎ আমেরিকা যেখানে কৌশলী খেলা খেলছিল, ইরান সেখানে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে। এর ফলাফল হলো ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, পাকিস্তানের অনুরোধে যে অপারেশন রেস্কিউ বা অপারেশন ফ্রিডম শুরু করা হয়েছিল সেটি পাকিস্তানের অনুরোধেই বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে পাকিস্তান তো কেবল একটা অজুহাত মাত্র। আসল কারণ হলো ইরান আবার কড়া জবাব দেওয়া শুরু করেছে। ইরান কোনো কথা না বলে সরাসরি হামলা শুরু করায় ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে যান এবং পাকিস্তানের অনুরোধের দোহাই দিয়ে অপারেশন বন্ধ করার ঘোষণা দেন। অপারেশনটি অর্ধেক দিনও চলতে পারেনি। এদিকে টুইট করা হলো আর ওদিকে অপারেশন বন্ধ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনে নিজেদের সম্মান বাঁচানোর খেলা খেলছেন। দেখুন, যখন ট্রাম্প ঘোষণা দিলেন যে পাকিস্তানের অনুরোধে তিনি অপারেশন বন্ধ করছেন, তখন পাকিস্তানের জন্য এটা ছিল সম্মান রক্ষার এক সুবর্ণ সুযোগ। শাহবাজ শরীফ টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটা খুব ভালো কাজ হয়েছে। আমরা খুবই কৃতজ্ঞ যে ডোনাল্ড ট্রাম্প আমাদের কথা মেনে ইরানের বিরুদ্ধে শুরু করা অপারেশন বন্ধ করেছেন। সেই টুইটে শাহবাজ শরীফ আরও বলেন, তিনি নিজে এবং সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান দুজনেই ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যেন ইরানের বিরুদ্ধে শুরু করা অভিযান বন্ধ করা হয়। তবে এটা মোহাম্মদ বিন সালমানের কোনো ভালোবাসা বা সহানুভূতি নয়। আসল বিষয়টি হলো ইরানের বিরুদ্ধে অপারেশন শুরু হতেই আশপাশে দ্রুত হামলা শুরু হয়ে যায়। ইউএইর বন্দর, ইউএইর জাহাজ, ফ্রান্সের জাহাজ, সমুদ্রের বিভিন্ন জায়গায় ইরান হামলা চালাতে শুরু করে। এমন পরিস্থিতি তৈরি হয় যেন ইরান মোটেও শান্ত হবে না। এ যুদ্ধে ইরানের প্রথম লক্ষ্যবস্তু হয় আরব দেশগুলো। তাই সৌদি আরব সম্ভবত আর কোনো ঝুঁকি নিতে চায়নি যে তাদের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হোক। আরব দেশগুলো এখন এটাও বুঝে গেছে যে আমেরিকা অনেক দূরে বসে আছে। ইরান সরাসরি আমেরিকার তেমন ক্ষতি করতে পারবে না, কারণ দূরত্ব অনেক বেশি। কিন্তু সবচেয়ে কাছাকাছি রয়েছে আরব দেশগুলো। আমেরিকা দূর থেকে ইরানকে উস্কানি দেয়, আর ইরান তার জবাবে আরব দেশগুলোকে আক্রমণ করে। এ কারণে আরব দেশগুলো বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের রক্ষা করতে পারবে না। তাই তারা চায় না এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যাতে আবার ইরানের হুমকির মুখে পড়তে হয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে পৌঁছেছেন। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের সম্পর্ক যে ঘনিষ্ঠ তা এই যুদ্ধের সময়ই স্পষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে নতুন অনেক চুক্তি হতে পারে, এমনকি এমন অনেক কিছু সমঝোতাও হতে পারে যেগুলো এখনও প্রকাশ্যে আসেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বলেছেন, যুদ্ধের আগে ইরান আর বর্তমান ইরান এক নয়। তাদের চীনা বন্ধুদের মতে যুদ্ধের আগে ইরান একরকম ছিল, কিন্তু যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী ও পরিণত রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। এখন ইরানের অবস্থান ভিন্ন এবং দেশটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। دوستان چینی ما هم اعتقاد دارن که ایران بعد از جنگ متفاوت از ایران قبل از جنگ هست و یک ارتقاء وضعیت بین‌المللی پیدا کرده. এদিকে ইরাকের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি ইরাকি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তিনি ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করি না। আমাদের এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াটা অত্যন্ত জরুরি। এদিকে ইরান সংযুক্ত আরব আমিরাতের সমালোচনা করেছে। সৌদি আরব থেকেও বলা হয়েছে যে ইউএই পুরোপুরি ইসরায়েলের প্রভাবাধীন হয়ে পড়েছে। এই যে দেখুন সেই লেটার হেড, যেখানে ইরান ইউএই এর কাজের নিন্দা জানিয়েছে এবং প্রকাশ করেছে যে তারা পুরোপুরি ইসরায়েলের সঙ্গী হয়ে কাজ করছে। ইরান সতর্ক করেছে, যদি ইউএই ইসরায়েলের প্রভাবে কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে চীন বলেছে যে পারমাণবিক শক্তি ব্যবহারের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে চীন, ইরান ও আমেরিকা দুই পক্ষকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী খোলা রাখার আহ্বান জানিয়েছে। চীন আরব দেশগুলোকেও বলেছে যে নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য অন্য কারো উপর নির্ভর না করে নিজস্ব শক্তির উপর ভরসা করতে হবে।
রিপোর্ট অনুযায়ী চীন আমেরিকার কোনো তোয়াক্কা না করেই এখনও ইরান ও রাশিয়াকে ড্রোনের যন্ত্রাংশ বিক্রি করছে। ইরান কোনো ধরনের আপোষ করছে না এবং নিজেদের শক্ত অবস্থান বিশ্বকে দেখিয়ে দিয়েছে। দেখুন, আমেরিকার একটি ড্রোন ইরানের কিস দ্বীপের কাছে উড়ছিল এবং তারা কোনো দ্বিধা ছাড়াই সে মার্কিন ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে। যুদ্ধের আশঙ্কা থাকলেও ইরান পিছু হটেনি। দুই দেশের মধ্যে 14 দফার একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, আমি চুক্তির কথাই বলছি। ইরান 14 দফার একটি প্রস্তাব তৈরি করেছে। ওই 14টি বিষয়ের উপর দুই পক্ষই বিভিন্ন ইস্যুতে সম্মতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে ইরান 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখবে। এর বদলে আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। ইরানের যে অর্থ ফ্রিজ করে রাখা হয়েছে তা অবমুক্ত করবে এবং ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেবে। এছাড়াও আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে কিছু শর্ত ইরান মানবে এবং কিছু শর্ত আমেরিকা মানবে। তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। আপাতত শুধু কাগজপত্রের উপর আলোচনা চলছে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে ইসলামাবাদে এই চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হতে পারে। ইরান এ বিষয়ে জানিয়েছে যে তারা এখনও আমেরিকাকে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তারা এখনও আমেরিকার প্রস্তাব পর্যালোচনা করছে। কিন্তু সমস্যা হলো, যখনই ইরান আলোচনার চেষ্টা করে তখনই ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বক্তব্য দেন যা পরিস্থিতি নষ্ট করে দেয়, যেমনটা এবারও করলেন। ট্রাম্প এক টুইটে বললেন, ইরান যেন দ্রুত চুক্তি করে, আলোচনা সম্পন্ন করে, নইলে আবারও ইরানের উপর বোমাবর্ষণ শুরু হতে পারে। এখন আপনারাই বলুন, এভাবে কি চুক্তি হয়? ইরান আলোচনার কথা ভাবলেও এই ধরনের হুমকির কারণে আবার আলোচনা থেকে সরে যায় এবং বলে যে তারা আর আলোচনা করতে চায় না। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ভেতরে চীনের তৈরি লেজার এয়ার ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি সরাসরি চীন দেয়নি, বরং অন্য কোনো দেশের মাধ্যমে কিনে সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে এখন চীনের তৈরি লেজার সিস্টেম ইউএইতেই স্থাপন করা হয়েছে। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তার সঙ্গে ট্রাম্পের প্রতিদিন কথা হচ্ছে। তিনি বলেছেন, ইরানকে নিয়ে যেসব চুক্তির আলোচনা চলছে সেগুলো তার জন্য বিস্ময়কর নয়, কারণ তিনি আগেই সব জানতেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নেওয়া। এদিকে ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউএই এর বন্দর ও জাহাজে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের হামলা করা উচিত হয়নি। অন্যদিকে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ফ্রান্স কী পদক্ষেপ নিতে যাচ্ছে বা তাদের উদ্দেশ্য কী তা এখনও পরিষ্কার নয়। আমেরিকা ঘোষণা দিয়ে জানিয়েছে যে তাদের যুদ্ধবিমান ইরানের একটি ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছে। দাবি করা হয়েছে যে ওই ট্যাঙ্কারটি আমেরিকার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এদিকে দুবাইয়ের মেরিনা হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। তবে এটি হামলা ছিল নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। কিভাবে এ ভয়ঙ্কর আগুন লাগলো তার সঠিক কারণও জানা যায়নি। অন্যদিকে একটি ব্রিটিশ প্রতিরক্ষা কোম্পানি জানিয়েছে, স্ট্রেট অব হরমুজ এলাকায় পেতে রাখা মাইন ও বোমা নিষ্ক্রিয় করার অভিযানে তারা আমেরিকার সঙ্গে যোগ দিতে পারে। এদিকে আমেরিকায় পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, ফলে সাধারণ মানুষ চরম দুশ্চিন্তায় ও সমস্যার মধ্যে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে প্রতিপক্ষের সঙ্গে সরাসরি লড়াই করা কঠিন, তখন তিনি আলোচনার পথ বেছে নেন। আগে তিনি চীনকে দুর্বল ভেবে হুমকি দিচ্ছিলেন, কিন্তু এখন পরিস্থিতি উল্টো হয়েছে। এখন ট্রাম্প চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের মূল উদ্দেশ্য হল চীনকে বোঝানো যাতে তারা ইরান থেকে তেল না কেনে এবং তার বদলে আমেরিকা বা ভেনেজুয়েলা থেকে তেল নেয়। এদিকে জার্মানিতে জেট ফুয়েলের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েল সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং জানিয়েছে যে তারা জার্মানিকে জেট ফুয়েল সরবরাহ করবে। ব্রিটেনের এক কর্মকর্তা ইরানে গিয়ে সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎকার নেন। পরে তিনি ব্রিটেন ফিরে আসার পর দেশটির সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ইরান সরকারের মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের গুরুত্ব নিজেরাই বুঝতে হবে এবং নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, অঞ্চল থেকে আমেরিকার সেনাবাহিনীকে সরিয়ে দিতে হবে। এদিকে আমেরিকার অবরোধ ভেঙে 33টি জাহাজ স্ট্রেট অব হরমুজ অতিক্রম করেছে। এর মধ্যে 13টি ছিল ইরানের জাহাজ। এর মাধ্যমে প্রমাণ হয় যে ইরান কোনো অবস্থাতেই আমেরিকার সামনে দুর্বল হয়ে পড়েনি। আইআরজিসি জানিয়েছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী অন্যান্য দেশের সব ট্যাঙ্কারকে নিরাপদ পথ দেবে। তারা নিজেরাই বলে দেবে কোন পথে এবং কিভাবে জাহাজগুলো চলাচল করবে। তবে শত্রু দেশের জাহাজকে তারা কোনো পথ দেবে না এবং যেতে দেবে না। ইরানের খার্ক দ্বীপ নিয়ে ট্রাম্প যেসব দাবি করেছিলেন সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। খার্ক দ্বীপ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং সেখান থেকে নিয়মিত ট্যাঙ্কারে তেল লোড ও রপ্তানি করা হচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, ইরান ও আমেরিকার মধ্যে বড় ধরনের একটি চুক্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এদিকে আমেরিকা ইসরায়েলকে জানিয়েছে যে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে স্থানান্তর করতে প্রস্তুত। তবে ইসরায়েলের বক্তব্য হলো, আলোচনা সঠিক পথে এগোচ্ছে কিনা তারা নিশ্চিত নয়, কিন্তু যে কোনো ধরনের উত্তেজনা বা যুদ্ধের জন্য তারা প্রস্তুত।
অন্যদিকে বাহরাইন দাবি করেছে তারা এমন কিছু লোককে গ্রেফতার করেছে যারা আইআরজিসির সঙ্গে যুক্ত ছিল। ইউএই, বাহরাইন এবং অন্যান্য আরব দেশ এসব ভিত্তিহীন কথা বলেছে। মূলত বাহরাইন বা ইউএই যাদের আইআরজিসির সঙ্গে যুক্ত বলছে তারা আসলে সাধারণ মানুষ। তারা মূলত সেই দেশেরই শিয়া মুসলিম এবং স্থানীয় বাসিন্দা। আরব দেশগুলো এখন এসব মানুষকেই ইরানপন্থী বলে অভিযুক্ত করছে এবং তাদের সহ্য করতে পারছে না। একটা কথা বলি, এটি খুবই সাধারণ বিষয়। যদি কাউকে অপমান বা আঘাত করা হয় এবং সে যদি সরাসরি প্রতিশোধ দিতে না পারে, তাহলে পরে সে তার প্রতিপক্ষের আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। বাহরাইন ও কাতার এখন সেই ধরনের আচরণ করছে। বাহরাইন কয়েকজন ইরান সমর্থককে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।